নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম তার প্র্যাকটিস সেট 6 নিয়ে এসেছি আজকে। এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা ছাড়াও যে সমস্ত পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ থেকে প্রশ্ন আসে, যেমন ধরো এরর কারেকশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে বিভিন্ন রকমের বাক্য রচনা এবং গ্রামারের আরও অন্যান্য পোর্শন, সেই সমস্ত পরীক্ষাগুলোতে এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের যথেষ্ট সাহায্য করবে। তাহলে চলো আজকে আমরা আমাদের প্র্যাকটিস সেট 6 শুরু করি। দেখো, প্রথমেই আছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্টস এ গ্রামাটিক্যাল এরর। অর্থাৎ এই সেন্টেন্সগুলো যেখানে গ্রামাটিক্যাল এরর আছে সেই জায়গাগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে। দেখো, প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। দ্য বুক অলদো রিটেন ইন ব্যাড ইংলিশ makes a few interesting observations which needs to be highlighted. ঠিক আছে, the book although written in bad English makes a few interesting observations which needs to be highlighted. ওকে, তাহলে তোমরা দেখে নাও এগুলো কিভাবে কি করা যেতে পারে। দেখো, এই যে প্রথম সেন্টেন্সটিতে দ্য বুক অলদো রিটেন ইন ব্যাড ইংলিশ মেক্স এ ফিউ ইন্টারেস্টিং অবজারভেশনস হুইচ নিডস টু বি হাইলাইটেড, এখানে এই যে হুইচ এই যে কথাটা আছে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? তার আগের যে ওয়ার্ড, অর্থাৎ ইন্টারেস্টিং অবজারভেশনস। ঠিক আছে, এই যে অবজারভেশনস এটা তো প্লুরাল, ঠিক আছে। তাহলে এখানে এই যে হুইচটা একে ডিফাইন করছে, তাহলে এর যে সঙ্গে ভার্বটা হবে সেটা নিশ্চয়ই থার্ড পারসন, এটা তো প্লুরাল, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে না। ঠিক আছে, অর্থাৎ দ্য ইন্টারেস্টিং অবজারভেশনস হুইচ নিড টু বি হাইলাইটেড। ঠিক আছে, অর্থাৎ আমাদের এরর আছে এই ডি পোর্শনটাতে এরর। ঠিক আছে, অর্থাৎ দ্য বুক অলদো রিটেন ইন ব্যাড ইংলিশ, এটা কিন্তু বুককে, এই হুইচটা বুককে কিন্তু রিপ্রেজেন্ট করছে না, করছে তার আগের যে প্রেসিডিং ওয়ার্ড সেটাকে, অর্থাৎ ইন্টারেস্টিং অবজারভেশনস। অবজারভেশনসকে যেহেতু এটা প্লুরাল, তাই এই যে ভার্বটা হবে এটা কিন্তু এস বাই এস যোগ হবে না। দ্য বুক অলদো রিটেন ইন ব্যাড ইংলিশ মেক্স এ ফিউ ইন্টারেস্টিং অবজারভেশনস হুইচ নিড টু বি হাইলাইটেড, অর্থাৎ এরর আছে এই পোর্শনটাতে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখো, হোয়াট এভার ওয়ান মে সে ফর হিম নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি অফ পারপাস। হোয়াট এভার ওয়ান মে সে, দেখো এখানে মে আছে, এই সাবজেক্টের পর একটা মডাল অক্সিলারি এবং তারপরে ভার্ব, এক্ষেত্রে এস বাই এস কিছু যোগ হওয়ার প্রশ্ন নেই, তাই এ পোর্শনটা ঠিক আছে। ফর হিম, এখানেও কোনো এরর নেই। নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি অফ পারপাস। দেখো এইখানে ওয়ান যেহেতু আছে, এটা তো সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে নিশ্চয়ই এই নো ওয়ানের পরে আবার নো ওয়ানটাও সিঙ্গুলার রিপ্রেজেন্ট করে, তাহলে নো ওয়ান ডেয়ার্স। ঠিক আছে, নো ওয়ান ডেয়ার্স হবে। এবার দেখো, নো ওয়ান ডেয়ার্স কল, এই ডেয়ার্স কল এটা হয় না, নো ওয়ান ডেয়ার্স টু কল। ঠিক আছে, তাহলে এটা হলো হোয়াট এভার ওয়ান মে সে ফর হিম নো ওয়ান ডেয়ার্স টু কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি অফ পারপাস, অর্থাৎ তার সম্পর্কে যে যা কিছুই বলুক কেউ তার সততা বা সৎ উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তুলতে পারে না, প্রশ্ন তুলতে সাহস করে না, সেই মিনিং বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের এরর আছে এই সি পোর্শনটাতে, আমাদের এরর আছে। নো ওয়ান ডেয়ার্স টু কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি অফ পারপাস। বুঝতে পেরেছো? নেক্সট সেন্টেন্স দেখো, দ্য অথর্স অফ দ্য ডকুমেন্ট অ্যাপিয়ার্স টু হ্যাভ ফুললি রিয়েলাইজড the fact that when one talks of education he deals with human beings. ঠিক আছে, এবার দেখো এখানে এটা তো বোঝাই যাচ্ছে দ্য অথর্স প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তাহলে এই অ্যাপিয়ার্স এর সঙ্গে এসটা যুক্ত হবে না। দ্য অথর্স অফ দ্য ডকুমেন্ট অ্যাপিয়ার টু হ্যাভ ফুললি রিয়েলাইজড দ্য ফ্যাক্ট দ্যাট হোয়েন ওয়ান টক্স অফ এডুকেশন হি ডিলস উইথ হিউম্যান বিংস। হয়ে গেল। নেক্সট দেখো, neither Samir nor his wife were aware of the arrangements made for their journey. ঠিক আছে, neither Samir nor his wife were aware of the arrangements made for their journey. এই যখন neither
নর এগুলো যখন হয় এগুলো কিন্তু সিঙ্গুলারকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। নাইদার, আইদার এগুলো কিন্তু সিঙ্গুলার রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে ওয়ার আছে এটা হবে না, এটা নিশ্চয়ই ওয়াজ হতে হয়, তারপরে আমাদের এটা ঠিক হবে। তাহলে আমাদের এরর আছে এই বি পোর্শনটিতে। নাইদার সমীর নর হিজ ওয়াইফ ওয়াজ অ্যাওয়ার অফ দ্য অ্যারেঞ্জমেন্টস মেড ফর দেয়ার জার্নি। নেক্সট দেখো, all one can gather from the children আর there was a loud noise and smoke, ঠিক আছে। all one can gather from the children আর there was a loud noise and smoke। এই যে one can gather from, all one can gather from the children, এটা একটা সিঙ্গুলার ফ্রেজ, ঠিক আছে, এটা একটা সিঙ্গুলার। তাই সেই ক্ষেত্রে এই আর এর স্থানে কিন্তু ইজ হবে, এটা হবে না, এটা ইজ হবে। all one can gather from the children is there was a loud noise and smoke। নেক্সট দেখো, one of the representatives are knowledgeable and good at handling people। one of the representatives are knowledgeable and good at handling point। তোমরা আগের দিন এর ভিডিওতে দেখেছো, আগের দিনের ভিডিওতে, যে ওয়ান অফ যখন থাকে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো যখন থাকে এর সঙ্গে কিন্তু আমরা এর সঙ্গে সিঙ্গুলার বা এর সঙ্গে আমরা কি করি, প্লুরাল প্রোনাউন বা নাউন, প্লুরাল নাউন বা প্রোনাউন, তার সঙ্গে আমরা করি কি, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, এরপরে প্লুরাল নাউন বা প্রোনাউন, তার সঙ্গে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। দেখো এই ক্ষেত্রে ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভস অর্থাৎ প্লুরাল নাউন আছে, কিন্তু ভার্বটা যেটা আছে সেটা কিন্তু সিঙ্গুলার নেই, সেটা কিন্তু প্লুরাল ভার্ব আছে। তাহলে এটা সিঙ্গুলার ভার্ব করতে হবে, অর্থাৎ এখানে ইজ লিখতে হবে, তারপরে এই সেন্টেন্সের ফরমেশনটা ঠিকঠাক হবে। তাহলে আমাদের এই বি পোর্শনটিতে এরর আছে। নেক্সট দেখো, পাপ্পু ওয়াজ হ্যাপি দ্যাট জ্যোতি অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ গোয়িং অন দ্য সেম ট্রেন দ্য নেক্সট ডে। পাপ্পু ওয়াজ হ্যাপি দ্যাট জ্যোতি অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ গোয়িং অন দ্য সেম ট্রেন। এখানে দেখো জ্যোতি অ্যান্ড হিজ সিস্টার, অ্যান্ড দিয়ে যুক্ত আছে জ্যোতি অ্যান্ড হিজ সিস্টার, তাই এই যে ভার্বটা এটা কিন্তু ওয়াজ হবে না, এটা হয়ে যাবে ওয়ার, ঠিক আছে। পাপ্পু ওয়াজ হ্যাপি দ্যাট জ্যোতি অ্যান্ড হিজ সিস্টার ওয়ার গোয়িং অন দ্য সেম ট্রেন দ্য নেক্সট ডে। 8 নম্বর সেন্টেন্স দেখো, হোয়েন উই রিচড দেয়ার নোবডি ওয়ার ইন দ্য হাউস। হোয়েন উই রিচড দেয়ার নোবডি ওয়ার ইন দ্য হাউস, এখানে দেখো এই নোবডি এটা কিন্তু সিঙ্গুলার রিপ্রেজেন্ট করে, নোবডি, এভরিবডি, ইচ এগুলো কিন্তু সিঙ্গুলার রিপ্রেজেন্ট করে, তাহলে এটা কিন্তু ওয়ার হবে না, ওয়াজ। হোয়েন উই রিচ দেয়ার নোবডি ওয়াজ ইন দ্য হাউস, এটা হবে। তাহলে আমাদের এরর আছে এই সি পোর্শনটিতে। নেক্সট দেখো, অল ওয়ান ক্যান কনক্লুড ফ্রম হিজ ভেরিয়াস এক্সপ্লয়েটস আর দ্যাট হি ইজ ফুল অ্যান্ড হার্ডি পারসন, ঠিক আছে। তাহলে অল ওয়ান ক্যান কনক্লুড ফ্রম হিজ ভেরিয়াস এক্সপ্লয়েটস, এই যে ক্লজটা, অল ওয়ান ক্যান কনক্লুড ফ্রম হিজ ভেরিয়াস এক্সপ্লয়েটস, এই ক্লজটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। অল ওয়ান ক্যান, এই পুরো ক্লজটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের এই যে আর এটা হবে না, এটা হয়ে যাবে ইজ। অল ওয়ান ক্যান কনক্লুড ফ্রম হিজ ভেরিয়াস এক্সপ্লয়েটস ইজ দ্যাট হি ইজ এ ফুল অ্যান্ড হার্ডি পারসন। তাহলে আমাদের এই সি পোর্শনটিতে এরর আছে। নেক্সট দেখো, ভূপেন্দ্র অ্যালং উইথ হিজ ওয়াইফ and children were invited to the party held in Hotel Mughal
ঠিক আছে। ভূপেন্দ্র ভূপেন্দ্র অ্যালং উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি হেল্ড ইন হোটেল মোগল। এই প্রশ্নটিতে দেখো, ভূপেন্দ্র অ্যালং উইথ হিজ ওয়াইফ, যখন কোনো নাউন বা প্রোনাউনের পরে অ্যালং উইথ থাকবে, অ্যালং উইথ, তখন অ্যালং উইথের আগে অর্থাৎ প্রেসিডেন্সে যে নাউন বা প্রোনাউন থাকবে, যে নাউন বা প্রোনাউন থাকবে এর আগে, অ্যালং উইথের আগে, সেই নাউন বা প্রোনাউনের রেসপেক্টে কিন্তু ভার্ব হবে। ঠিক আছে, অ্যালং উইথের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে তার রেসপেক্টে ভার্ব বসবে। দেখো এক্ষেত্রে ভূপেন্দ্র অ্যালং উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এই অ্যালং উইথের পরে যে সাবজেক্ট থাকছে বা নাউন বা প্রোনাউন থাকছে অ্যালং উইথের পরে, হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এই অনুসারে কিন্তু ভার্ব হবে না। ভার্ব হবে অ্যালং উইথের আগে যে নাউন আছে তার রেসপেক্টে, অর্থাৎ ভূপেন্দ্র রেসপেক্টে হবে ভার্ব। তাহলে ভূপেন্দ্র তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি হবে, ভার্বটা হয়ে যাবে ওয়াজ। ভূপেন্দ্র অ্যালং উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি হেল্ড ইন হোটেল মোগল। ওকে, তাহলে আমরা এরর কারেকশনগুলো করলাম। নেক্সট এবার দেখো, আমরা চলে যাব নেক্সট পোর্শনে। কি বলছে, রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজাল ভার্বস। অর্থাৎ কিছু ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, সেই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে এবং তাদের মিনিংগুলোও লিখতে হবে। ঠিক আছে, পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষাতে এই ধরনের কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দেওয়া থাকে 5টা। সেই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হয়। কিন্তু যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করছি, তাই ফ্রেজাল ভার্ব এবং ইডিয়মসের পরিমাণটা আরও বেশি রেখেছি, যাতে করে এইগুলো তোমরা আরও ভালোভাবে শিখতে পারো এবং এগুলো অন্যান্য পরীক্ষাতেও তোমাদের কাজে লাগে। সাধারণত দেখবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ সাধারণভাবে মুখস্থ করলে মনে থাকে না, কিন্তু যদি তোমরা বাক্য রচনার মাধ্যমে সেগুলোকে মনে থাকো, অর্থাৎ বাক্যে কী কী প্রয়োগ তার হচ্ছে সেগুলো যদি মনে রাখতে পারো বা সেগুলো যদি খেয়াল করো, তাহলে কিন্তু এটা মনে রাখা আরও বেশি সুবিধাজনক হয়ে ওঠে। তোমরা এই সমস্ত ইডিয়মগুলো তোমাদের যে সমস্ত রাইটিংগুলো আছে ডেসক্রিপটিভ, যেমন রিপোর্ট, লেটার, নোটিশ, যে সমস্ত ডেসক্রিপটিভ রাইটিংগুলোই থাকে না কেন, সেখানে যদি তোমরা ইউজ করতে পারো এই সেন্টেন্স ফরমেশনের মধ্য দিয়ে, তাহলে কিন্তু লেখাগুলো আরও বেশি প্রাঞ্জল হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে বাক্য রচনা করি। দেখো, ব্রেক ইন, ব্রেক ইন এই ফ্রেজাল ভার্বটার মানে কি? ঠিক আছে, প্রথমে দেখো মিনিংগুলো লিখি। টু এন্টার এ প্লেস বাই ফোর্স, অর্থাৎ জোর করে কোনো স্থানে ঢোকা বোঝাতে এই ব্রেক ইন কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, কিংবা আরও একটা মানে বোঝানো যায় যে টু ইন্টারাপ্ট, কোনো কিছু বাধা দিতে বা থামাতে, সেক্ষেত্রে এই ব্রেক ইন কথাটা ইউজ করা হয়। তাহলে দেখো আমরা কি বাক্য রচনা এটার দিয়ে করতে পারি। থিভস tried to break in through the back door last night। ঠিক আছে, অর্থাৎ চোরেরা গত রাত্রে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। সেই ব্রেক ইন টু এন্টার এ পিস বা প্লেস বাই ফোর্স, এটার মানে। নেক্সট, টু ইন্টারাপ্টের এই মিনিংয়ে কি একটা বাক্য রচনা করা যাবে দেখো। সমীর hates it when people break in while he is talking। অর্থাৎ সমীর যখন কথা বলে সে
তার মাঝে ইন্টারাপশন পছন্দ করে না। নেক্সট দেখো ব্রেকডাউন। ব্রেকডাউন এর মিনিং দেখো বের করবো আমরা, ভেঙে পড়া। ঠিক আছে, ব্রেকডাউন কথার মানে হচ্ছে ভেঙে পড়া। তাহলে একটা হয় কি, টু বিকাম ভেরি ইমোশনাল, এটা একটা হয়। আর একটা মিনিং কি হয় না, বন্ধ হয়ে যাওয়া, টু স্টপ ফাংশনিং। ঠিক আছে, টু স্টপ ফাংশনিং, এই দুটো মানে হয় ব্রেকডাউনের। দেখো কি কি মানে লিখতে পারি। রাধা ব্রোক ডাউন ইন টিয়ার্স, অর্থাৎ রাধা কান্নায় ভেঙে পড়ল। হোয়েন সি হার্ড দ্য ব্যাড নিউজ, অর্থাৎ যখন সে ওই বাজে খবরটা শুনলো তখন রাধা কান্নায় ভেঙে পড়ল। নেক্সট দেখো টু স্টপ ফাংশনিং এর কি লিখতে পারি, আওয়ার কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে, আওয়ার কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে ডিউরিং দ্য স্টর্ম। ঠিক আছে, অর্থাৎ ঝড় বৃষ্টি বজ্রপাতের সময় আমাদের গাড়িটা ভেঙে পড়লো হাইওয়ের উপরে, বা কাজ করা বন্ধ করে দিল। নেক্সট ফ্রেজাল ভার্ব দেখো ব্রেক অফ। ঠিক আছে, ব্রেক অফের মানে কি, টু এন্ড সামথিং সাডেনলি, অর্থাৎ কোনো কিছু হঠাৎ বন্ধ করে দেওয়া। ঠিক আছে, কি 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 হতে পারে সেই সামথিং এর মধ্যে, না এ রিলেশন হতে পারে, অ্যান এগ্রিমেন্ট হতে পারে। ঠিক আছে, টু এন্ড সামথিং সাডেনলি। আচ্ছা, এখানে ব্রেক আপ কথাটাও আছে, সেটা কিন্তু এই একই ধরনের মানে, কিন্তু ব্রেক আপ আর ব্রেক অফ। ঠিক আছে, দেখো সুস্মিতা ব্রোক অফ হার এনগেজমেন্ট আফটার ডিসকভারিং দ্য ট্রুথ। ঠিক আছে, অর্থাৎ সুস্মিতা সত্যিটা জানার পর তার এনগেজমেন্টটা ভেঙে দিল। ঠিক আছে, এরকম হঠাৎ করে কোনো কিছু শেষ করে দেওয়াকে বোঝায়। আবার আবার ধরো কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ব্রেক অফ এই ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয়। যেমন যেমন দেখো টু কান্ট্রিজ ব্রোক অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস আফটার দ্য ইনসিডেন্ট। ঠিক আছে, অর্থাৎ কূটনৈতিক যে সমস্ত সম্পর্কগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দিল দুটো কান্ট্রি ওই ঘটনাটা ঘটার পর থেকে। নেক্সট দেখো ব্রেকআউট। ব্রেকআউট কথাটার মানে হচ্ছে কোনো কিছু হঠাৎ করে ছড়িয়ে পড়া। যেমন ধরো কোনো একটা ডিজিজ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে, সেটা ক্ষেত্রে আমরা এই ব্রেকআউট কথাটা ইউজ করি। বা আগুন চারদিকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, বা যুদ্ধ ছড়িয়ে পড়ছে,
যেগুলো সামথিং ভেরি ডেঞ্জারাস অ্যান্ড আনপ্লিজেন্ট, যেগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, সেই ধরনের ক্ষেত্রে আমরা এই ছড়িয়ে পড়ার ক্ষেত্রে আমরা এই ব্রেকআউট, এই যে ফ্রেজাল ভার্বটা সেটাকে ইউজ করি। ঠিক আছে, তাহলে এর মিনিং কি লিখবো? টু বিগিন সাডেনলি। ঠিক আছে, এটা হবে না, টু বিগিন সাডেনলি, লাইক ডিজিজ, ওয়ার, আর কি লিখতে পারি, ফায়ার। ঠিক আছে, তো দেখো এ ম্যাসিভ ফায়ার broke out in the colony late at night। ঠিক আছে, অর্থাৎ কলোনিতে গত রাত্রে, অনেক রাত্রে একটা বিরাট আগুন ধরে গিয়েছিল। আবার দেখো কোনো সময় কোনো জায়গা থেকে পালিয়ে আসার জন্য এই ব্রেকআউট কথাটা ইউজ করা হয়। ধরো প্রিজনাররা জেল থেকে পালিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এসকেপ ফ্রম এ প্লেস, এটার জন্য আমরা এই ব্রেকআউট কথাটা ইউজ করি। ঠিক আছে, the prisoners broke out of jail during the riot। ঠিক আছে, অর্থাৎ বিদ্রোহের সময় প্রিজনাররা জেল থেকে পালিয়ে গিয়েছিল। নেক্সট দেখো ব্রেক থ্রু। ব্রেক থ্রু, এই যে ফ্রেজাল ভার্বটা, এটার মানে হচ্ছে টু ওভারকাম অ্যান অবস্টাকল অর ডিফিকাল্টি। ঠিক আছে, টু ওভারকাম অ্যান অবস্টাকল অর ডিফিকাল্টি, এটা একটা হয়। আর একটা হয় কি, যে টু মেক এ সাডেন অ্যাডভান্স। ঠিক আছে, কোনো একটা সায়েন্টিফিক ডিসকভারি হয়েছে হঠাৎ করে, বা কোনো মিলিটারি কোনো একটা কর্মসূচি নেওয়া হয়েছে হঠাৎ করে, সেই ক্ষেত্রে সাডেন অ্যাডভান্সের বোঝানোর জন্য এই ব্রেক থ্রু এই ফ্রেজটাকে আমরা ইউজ করি। দেখো কিভাবে এর সেন্টেন্স ইউজ হয়। সায়েন্টিস্টস finally broke through in their cancer research। অর্থাৎ বিজ্ঞানীরা তাদের ক্যান্সার রিসার্চে হঠাৎ করে একটা দিশা খুঁজে পেয়েছেন, বা একটা সাডেন অ্যাডভান্সে এগিয়ে গেছেন। ঠিক আছে, আর এই যে টু ওভারকাম অ্যান অবস্টাকল অর ডিফিকাল্টি, এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, দেখো যে হার পারফরমেন্স হেল্পড হার ব্রেক থ্রু ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার যে অবস্টাকেলগুলো ছিল সেগুলো কিন্তু তার পারফরমেন্স সমস্ত অতিক্রম করে এসেছে। নেক্সট দেখো ব্রেকআপ, এই কথাটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত কম বেশি। টু এন্ড
এ রিলেশনশিপ, টু এন্ড এ রিলেশনশিপ অর টু এন্ড এ রিলেশনশিপ, এইটুকুই লেখো। ঠিক আছে, কি বাক্য রচনা করা যেতে পারে এটা থেকে? দে ব্রোক আপ আফটার 5 years অফ ডেটিং, অর্থাৎ 5 বছর ডেট করার পর তারা ব্রেকআপ করলো। এই ধরনের বোঝানোর জন্য এই ফ্রেজগুলো ইউজ করা হয়। নেক্সট দেখো, ডাউন দ্য টিউবস, এটা একটা ইডিয়ম। ঠিক আছে, এতক্ষণ ফ্রেজাল ভার্ব দিয়ে আমরা বাক্য রচনা করলাম, এবারে করব ইডিয়মস দিয়ে। ডাউন দ্য টিউবস, এই ইডিয়মটার মানে হচ্ছে ওয়েস্টেড অর লস্ট কমপ্লিটলি, কমপ্লিটলি। ঠিক আছে, ওয়েস্টেড অর লস্ট কমপ্লিটলি, ডাউন দ্য টিউবস এর মানে মানে সব কিছু নষ্ট হয়ে যাওয়া। দেখো, অল হিজ হার্ড ওয়ার্ক ওয়েন্ট ডাউন দ্য টিউবস আফটার the project was cancelled। ঠিক আছে, প্রজেক্টটা ক্যান্সেল হওয়ার পর তার সমস্ত পরিশ্রম বৃথা গেল। এই কথাটা, এই এক্সপ্রেশন বোঝানোর জন্য এই ডাউন দ্য টিউবস কথাটা ইউজ করা হয়। অল ইজ হার্ড ওয়ার্ক ওয়েন ডাউন দ্য টিউবস আফটার দ্য প্রজেক্ট ওয়াজ ক্যান্সেলড। নেক্সট দেখো, পুট হিজ ফুট ডাউন। ঠিক আছে, পুট হিজ ফুট ডাউন এই কথাটার মানে হচ্ছে টু বি ফার্ম, অর্থাৎ দৃঢ় থাকা, অর টু টেক এ স্ট্রং স্ট্যান্ড। ঠিক আছে, যেটা দৃঢ় অবস্থান নেওয়া, সেটা ক্ষেত্রে এই পুট হিজ ফুট ডাউন কথাটা ইউজ করা হয়। দেখো, দ্য টিচার put her foot down and banned phones in class, অর্থাৎ ক্লাসে ফোন বন্ধ এই নিয়ে টিচার কিন্তু খুব দৃঢ় অবস্থান নিয়েছিল। ঠিক আছে, দ্য টিচার পুট হার ফুট ডাউন অ্যান্ড ব্যান্ড ফোনস ইন ক্লাস। নেক্সট দেখো, নুক অ্যান্ড কর্নার, এই ইডিয়মটার মানে হচ্ছে এভরি পার্ট অর হিডেন প্লেস এভরিহোয়ার। নুক অ্যান্ড কর্নার মানে প্রত্যেক জায়গাতেই। ঠিক আছে, এভরিহোয়ার এই কথাটার মানে বলা যাচ্ছে নুক অ্যান্ড কর্নার। দেখো, দ্য পুলিশ সার্চড every nook and corner, the police searched every nook and corner of the house, অর্থাৎ পুলিশ প্রত্যেকটি কোণায় খোঁজে দেখেছিল ওই ঘরটার। নেক্সট দেখো, মুভ হিভেন অ্যান্ড আর্থ, মুভ হিভেন অ্যান্ড আর্থ অর্থাৎ টু ট্রাই এভরিথিং পসিবল, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করা, টু ট্রাই এভরিথিং পসিবল।
হি মুভড heaven and earth to get a visa in time for the wedding. He moved heaven and earth to get a visa in time for the wedding. ঠিক আছে, দেখো আমরা 10টা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে বাক্য রচনা করলাম। নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন, অর্থাৎ যে অপশানগুলো দেওয়া আছে তাদের মধ্যে যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেটাকে আমাদেরকে বেছে নিতে হবে। দেখো প্রফিটেবল, ইয়েল্ডিং ফিনান্সিয়াল গেইন, অর্থাৎ লাভজনক, এই এক্সপ্রেশনটা নিচের কোন শব্দ দ্বারা বোঝা যাচ্ছে। দেখো প্রথম যে ওয়ার্ডটা আছে লুডিক্রাস, ঠিক আছে, লুডিক্রাস এই কথাটার মানে হচ্ছে যে ফুলিশ, বোকা, ঠিক আছে, বা আনরিজনেবল, আনরিজনেবল বা অ্যাবসার্ড, ঠিক আছে, এটার মানে বোঝায় এটা। তাহলে এই সেন্টেন্সটা তো হচ্ছে না। দেখো তারপরে লুক্রেটিভ, লুক্রেটিভ এই কথাটার মানে হচ্ছে প্রফিটেবল, প্রফিটেবল বা লাভজনক, ঠিক আছে, তাহলে এটা এই মিনিংটা হবে। নেক্সট দেখো আমরা পরেরগুলো দেখে নিই যে কি কি আছে। এই দেখো লুডিট, এটার মানে হচ্ছে যে এ পারসন হু ইজ অপোজড টু নিউ টেকনোলজি, ঠিক আছে, নতুন কিছু যে ভাবা হবে তার সবসময় বিরোধিতা করে, ঠিক আছে, অর্থাৎ পুরাতন ধ্যান ধারণায় বিশ্বাসী সেই টাইপের। আর এই যে লাগার, লাগার কথাটার মানে হচ্ছে যে একটা ছোট্ট জাহাজ যার একাধিক মাস্তুল আছে, ঠিক আছে, একটা ছোট্ট জাহাজ যার একাধিক মাস্তুল আছে সেই ধরনের যে জাহাজগুলোকে সেগুলোকে আমরা লাগার কথাটা বলি। তাহলে এই যে লুক্রেটিভ কথাটা এটা আমাদের বেস্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশনস। নেক্সট দেখো কজ টু কন্টিনিউ, কিপ আপ, প্রিজার্ভ, এই যে এক্সপ্রেশনটা কোন মানে দ্বারা বোঝাচ্ছে। দেখো মেন টপ, মেনলি, মেনটেন, মেন স্টে, ঠিক আছে, এই মেন স্টে কথাটার মানে হচ্ছে যে যেটা খুব ইম্পর্টেন্ট, এই মেন স্টে সেটাকে সাপোর্ট করা, যেটা খুব ইম্পর্টেন্ট বা মেরুদণ্ড টাইপের, ঠিক আছে, যেটা মেন বিষয়বস্তু। যেমন বলতে পারো যে এগ্রিকালচার ইজ দ্য মেন স্টে অফ দ্য রুরাল ইকোনমি, ঠিক আছে, মেরুদণ্ড, এগ্রিকালচার ইজ দ্য মেন স্টে অফ দ্য ইকোনমি, রুরাল ইকোনমি, গ্রামীণ যে আর্থিক ব্যবস্থা তার প্রধান মেরুদণ্ডই হচ্ছে কৃষিকাজ, সেক্ষেত্রে মেন স্টে কথাটা ইউজ করা হয়। মেনটেন এটা হচ্ছে কন্টিনিউ বা কজ টু কন্টিনিউ, কিপ আপ, প্রিজার্ভ, এই যে মানেগুলো হচ্ছে না সেটা এই মেনটেন দ্বারা বোঝায়, কিপ আপ, প্রিজার্ভ, ঠিক আছে। মেনলি এটা প্রধানত, মেন টপ এই ধরনের মিনিংগুলো তো হবে না। নেক্সট দেখো এ পার্সন হু ইন্ট্রোডিউসেস দ্য পারফরমেন্স অর কন্টেস্ট্যান্টস ইন এ ভ্যারাইটি শো, অর্থাৎ একজন সঞ্চালক যে কাজটা করে থাকেন কোনো একটা পারফরমেন্সের সময়, যে কন্টেস্ট্যান্টদের পরিচিতি করান তাকে বোঝানো হচ্ছে, এই কোন শব্দটি দ্বারা সেই মিনিং বোঝাচ্ছে। দেখো ক্যালিগ্রাফার, ক্যালিগ্রাফার কথাটা সাধারণত ইউজ করা হয় একজন ব্যক্তিকে যিনি যে হাতের লেখা, হাতের লেখা বিশারদ, অর্থাৎ খুব ভালো বিভিন্ন স্টাইলে তিনি লিখতে পারেন, তাদেরকে সাধারণত ক্যালিগ্রাফার বলা হয়, ঠিক আছে। আর এই কম্পিয়ার, কম্পেয়ার কথাটা ইউজ করা হয় যে পার্সন অফ ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড র্যাঙ্ক, ঠিক আছে, পার্সন অফ ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড র্যাঙ্ক, ঠিক আছে। যেমন তুমি এরকম বলতে পারো যে
সি স্টুড প্রাউডলি অ্যামং হার কম্পেয়ার্স অ্যাট দ্য অ্যাওয়ার্ড সেরেমনি, অর্থাৎ অ্যাওয়ার্ড সেরেমনিতে সে তার সহ যে পারফর্মার ছিল তাদের সঙ্গেই সে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আর এই যে ওয়ার্ডটা আছে কম্পেয়ার, এইটার মানে হচ্ছে এ পার্সন হু ইন্ট্রোডিউসেস দ্য পারফরমেন্স অর কন্টেস্ট্যান্টস ইন ভ্যারাইটি অফ দ্য শো, সঞ্চালক। ঠিক আছে, এই কম্পেয়ার কথাটার মানে। আর নিচের যে ওয়ার্ডটি আছে সাইফার, এই সাইফার এই বানানটা ঠিক নয়, এর বানানটাই হচ্ছে এরকম PHER, এটা হচ্ছে ঠিক বানান। আর এটার মানে হচ্ছে যে একটা কোড অর সিক্রেট রাইটিং সিস্টেম। ঠিক আছে, গোপন সংকেত, এ কোড অর সিক্রেট রাইটিং সিস্টেম। ওকে, নেক্সট দেখো, দ্য সাইন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস অ্যান্ড ওয়ার্মস। ইনসেক্ট অ্যান্ড ওয়ার্মসদের যে সাইন্টিফিক স্টাডি সেটা তোমরা জানো, এন্টোমোলজি। ঠিক আছে, অ্যানাটমি এটা তো শরীরবিদ্যা বা প্রাণীবিদ্যা। অ্যানাটমি মানে হচ্ছে শারীরিক যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিদ্যা। জুওলজি প্রাণীবিদ্যা, আর অ্যানিমোলজি এটা হচ্ছে উইন্ড, স্টাডি অফ উইন্ড, স্টাডি রিলেটেড টু উইন্ড, সেটা হচ্ছে অ্যানিমোলজি কথাটা ইউজ করা হয়। তোমরা জানো যে বায়ুর যে গতিশক্তি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার, ঠিক আছে, বা বাত পতাকা, সেগুলো এই অ্যানিমো কথাটা থেকেই এসেছে, স্টাডি রিলেটেড টু উইন্ড। নেক্সট দেখো, দ্য কোয়ান্টিটি অফ বিইং অনেস্ট অ্যান্ড হ্যাভিং স্ট্রং মোরাল প্রিন্সিপালস। ঠিক আছে, দ্য কোয়ান্টিটি অফ বিইং অনেস্ট অ্যান্ড হ্যাভিং স্ট্রং মোরাল প্রিন্সিপাল, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ নীতি এবং সততা সেটা কোনটা দ্বারা বোঝাচ্ছে। দেখো, স্টাক আপ কথাটার মানে হচ্ছে অ্যারোগ্যান্ট, অর্থাৎ অহংকারী, তাহলে সেটা তো হচ্ছে না মিনিং। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি কথাটার মানে হচ্ছে অনেস্ট, হ্যাভিং স্ট্রং মোরাল প্রিন্সিপালস অ্যান্ড বিইং ট্রাস্ট ওর্দি, এটা হবে। আপরাইট, আপরাইট কথাটার মানে অনেস্ট, ভার্চুয়াস, মোরালি কারেক্ট, এইগুলো আপরাইট দ্বারা ইউজ করা হয়। আর একটা কি আছে রিডিকিউল, রিডিকিউল কথাটার মানে হচ্ছে টু মেক ফান অফ সামথিং অর সামওয়ান ইন এ ক্রুয়েল অর মকিং ওয়ে। ঠিক আছে, যে কোনো কিছু ব্যঙ্গ করা, সেক্ষেত্রে এই রিডিকিউল কথাটা ইউজ করা হয়। কিন্তু বেস্ট যে সুটেড ওয়ার্ড সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ইংলিশ প্র্যাকটিস সেটটি শেষ করলাম। তোমরা আরও অনেক ইংলিশের প্র্যাকটিস সেট এই চ্যানেলে পাবে। তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো সংক্রান্ত যদি কিছু কোয়ারি থাকে, বা যদি যে কোনো সাবজেক্টেরই প্রশ্ন সম্পর্কে যদি কিছু কোয়ারি থাকে, বা আরও কী কী অ্যাড করলে তোমাদের সুবিধা হয়, সেই সংক্রান্ত কোয়ারিগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারো। ঠিক আছে, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ডাউটগুলো সলভ করে দেওয়ার, এবং আরও কিছু যদি তোমাদের মনে হয় ভিডিও নিয়ে আসতে হবে, সেগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে জানিও, আমরা চেষ্টা করব সেগুলোকে সলভ করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।